আসসালামু আলাইকুম প্রিয় ইবিআই শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি তোমাদের ইবিআই আইসিটির অষ্টম লেকচারে। সংখ্যা পদ্ধতির সিকিউ সলভ করব আজকে। ফার্স্টে ভাবছিলাম যে সিকিউ আর এমসিকিউ দুইটা একসাথে সলভ করব, কিন্তু পরে দেখলাম সিকিউ এমসিকিউ দুইটা যদি একসাথে সলভ করি হেভি লোডের একটা ক্লাস হয়ে যাবে। তো এই লোডেড ক্লাসটা না নিয়ে আমরা আস্তে ধীরেই পড়ি, কারণ হচ্ছে এইচএসসি 26 ব্যাচ যারা আছে এখানে, এইচএসসি 2026 তাদের হচ্ছে ওরা তো এখনো কলেজের কটাও চোখে দেখে নাই, কিন্তু এর মধ্যে দিয়ে যে একটা ভালো একটা পার্ট ওদের শেষ হয়ে যাচ্ছে। যে পার্টটা ধরো হচ্ছে তুমি যদি এসে যাও কলেজে যাওয়ার পর তোমার কলেজের ফার্স্টে এটা পড়াবে, এবং তুমি যদি তোমার আইসিটি বোর্ড পরীক্ষা চিন্তা করো তাহলে ওইখানে অলরেডি 13-14 মার্কের জন্য তুমি প্রিপেয়ার। মানে একটা সিকিউ 10 মার্ক এবং 3-4টা এমসিকিউ মাস্ট তুমি এই 8টা ক্লাস থেকে পাবা। এই 14 মার্কের জন্য অলরেডি প্রিপেয়ার, ঠিক আছে? তাহলে আমি একটু একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিই, তোমরা একটু সবাই একটা ডাক দাও, পরিচিত প্রিয় মানুষ, বন্ধু বান্ধব যদি কেউ থেকে থাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সালাম দিচ্ছ তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা একটু বলো যে তোমাদের কোথাও কোনো পেইন হইতেছে কিনা, ঠিক আছে? সাউন্ড দেখতে সাকিব ভাইয়ের ভয়েসের মতো লাগতেছিল। হ্যাঁ, আমি আজকে ক্লাসটা নিচ্ছি হচ্ছে সাকিবের বাসার স্টুডিও থেকে, কারণ আজকে তোমাদের ক্লাসটা তো এই শিডিউলে ছিল না, এই টাইমিং এ ছিল না, যার কারণে এই টাইমে আমাদের অন্যান্য রুটিন দিয়ে অফিসের স্টুডিও গুলো মোটামুটি সব বুক। আজকে ক্লাসটা এখান থেকে একটু নেই। আমি হচ্ছে তোমাদের ক্লাসটা ছিল বৃহস্পতিবারে, কিন্তু বৃহস্পতিবার আমি ঢাকার বাইরে থাকবো, যার কারণে ওই টাইমে ক্লাসটা নিতে পারবো না, তাই আগে থেকে ক্লাসটা দিচ্ছি আর কি। কারণ মাঝখানে তোমাদের রেজাল্টের জন্য এমনি একটা ক্লাস গ্যাপ হয়েছে। আমরা চাই না কোনো মতেই ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে তোমাদের কোনো একটা ক্লাস গ্যাপ চাই। রিমি, ওকে, তাহলে আসো আমরা এখন একটু কোশ্চেনের দিকে যাই। হ্যাঁ, আমরা মূলত এখানে 23 এবং 19 সাল, এই দুইটা সালের বোর্ড কোশ্চেনের মিক্সিং এ অ্যাকচুয়ালি আমরা আজকে পড়বো। হ্যাঁ, 23 সাল এবং 19 সাল এই দুইটার মিক্সিং এ তুমি খেয়াল করো, সর্বপ্রথম যে কোশ্চেনটা ঢাকা বোর্ড 2023, আজকে প্রায় 35টা স্লাইড এখানে আছে, এবং এই 35টা স্লাইডে 10টা সিকিউ আছে। এবং আমি জানি এখানে আমার হয়তো হাতে গোনা 2-3টা স্লাইড আমার, মানে 2-3টা কোশ্চেন হয়তো আমার ফুললি করে দেওয়া লাগতে পারে, এছাড়া বাকি ম্যাক্সিমামই আমি তোমাদের অলরেডি করাই ফেলাইছি, যেটা আজকে তোমাদের একটু রিভিশন হবে, রিভাইজ হবে বলতে পারো। ঠিক আছে, দেখো ঢাকা বোর্ড 23-এর এটা একটা প্রশ্ন। উদ্দীপকটা দেখো, কি বলছে, রনি এবং জনি এবারে 21-এর বইমেলা থেকে যথাক্রমে, দেখো এটা কি, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, রাইট? এটা একটা অক্টাল নাম্বার, এত এবং এই একটা বাইনারি নাম্বার, একটা বাইনারি নাম্বার, এত টাকার বই কিনেছিল। এরপর কি বলতেছে, কোশ্চেনে আসো, আস্কি কোড কি? লাস্ট ক্লাসে তোমাদেরকে আমি পড়াইছি। হ্যাঁ, আস্কি কোড কি? আস্কি কোডের ফুল মিনিংটা লিখবা আর ওর কাজটা লিখবা। ফুল মিনিংটা কি? আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তাই তো? কোন ফর? কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ। এটা গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছি। হ্যাঁ, পড়াইছি। এবার খেয়াল করো, কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা যায়, ব্যাখ্যা করো। দেখো এটা আমি চাইলে এটা তোমাদেরকে হচ্ছে ব্যাখ্যা নাই করে দিতাম, তারপর আমি এটাকে রাখছি কেন, কারণ এটা তোমাদের সামনে পড়বা। এটা অ্যাকচুয়ালি ডিকোডার। এটা হচ্ছে কি, ডিকোডার নামে একটা জিনিস আছে। ডিকোডার কি করে? কোডের ডেটাকে, একটা জিনিস খেয়াল করো, কোডের ডেটা, কোডের ডেটা মানে হচ্ছে কি, কোডের ডেটা হচ্ছে মেশিনের ভাষা। কোডের ডেটাটা হচ্ছে মেশিনের ভাষা। আর আনকোডেড যে ডেটা, আর আনকোডেড ডেটা, এটা আনকোডেডটা হচ্ছে মানুষের ভাষা। আর আনকোডেডটা কি? আনকোডেডটা হচ্ছে মানুষের ভাষা। ঠিক আছে, এই হচ্ছে মেশিনের ভাষা আর মানুষের ভাষা। তাহলে এখানে জিনিস খেয়াল করো, এই যে মেশিনের ভাষাকে মানুষের ভাষায় যে রূপান্তর করা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ডিকোড। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ডিকোড। আর যেই কাজটা করে তাকে বলা হয় হচ্ছে ডিকোডার। এই জিনিসটা এখন বলে রাখলাম, এটা অ্যাকচুয়ালি 3.2 তে ডিকোডার নিয়ে একটা
পড়ালেখা আছে, এনকোডার এবং ডিকোডার, দুইটা ডিভাইস আছে। দেখো এই মানুষের ভাষাকে মেশিনের ভাষায় এটাকে বলা হয় এনকোডেড, মানে ভাষাটাকে কোডে রূপান্তর করা, এনকোডেড। আর এই যে মেশিনের ভাষাটাকে মানুষের ভাষায়, এটা হচ্ছে ডিকোড করে দেওয়া আবার। তো এই যে জিনিসটা আমরা সামনে পড়বো, ঠিক আছে, জাস্ট বলে রাখলাম, এটা যদিও 3.1 রিলেটেড না। খেয়াল করো কি বলছে, এবার আসো গ নাম্বার কোশ্চেনটা আসো। হ্যাঁ, বলতেছে উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। তার মানে খেয়াল করো, দেখো এইখানে নাম্বার দুইটা কি আছে, একটা নাম্বার দেওয়া আছে অক্টালে, একটা দেওয়া আছে বাইনারিতে। আমাদেরকে কি চাইছে, মোটটা চাইছে ডেসিমেলে। তাহলে দেখো একটা অক্টালে একটা বাইনারিতে, তো তুমি অক্টাল আর বাইনারিতে যোগ করা যায় না, তুমি বাইনারি বাইনারি যোগ করতে পারবা, অক্টাল অক্টাল যোগ করতে পারবা, অথবা ডেসিমেল ডেসিমেল যোগ করতে পারবা। এখন তোমরা একটু ওইটা ভাবো, এই যে অক্টাল নাম্বারটা দেওয়া আছে, তুমি চাইলে এটাকে অক্টাল বানাইতে পারো, বানায় দুইটাকে যোগ করতে পারো, তাহলে অক্টালে একটা সমষ্টি তুমি পাবা। কিন্তু এখানে অ্যান্সারটা চাইছে কিসে, ডেসিমেলে, তাই না? তখন তোমার ওইটাকে আবার কি করতে হবে, ডেসিমেলে কনভার্ট করতে হবে। আবার দেখো যদি তুমি এইটাকে বাইনারি করো, তাহলে তুমি বাইনারি যোগ করে টোটালটা বের করতে পারবা, পরে সেটাকে কি আবার ডেসিমেলে নিতে পারবা। কিন্তু খেয়াল করো, আমরা যদি ওই কাজটা না করে আমরা যদি এইটাকেও ডেসিমেলে এইটাকেও ডেসিমেলে নেই, তারপরে ডেসিমেল যোগ করি, কারণ ডেসিমেল যোগটা কি আমাদের রেগুলার লাইফে আমরা যেই যোগ করি এটা তো সহজ যোগ, তো এই জন্য ডেসিমেল যোগটা যদি করি তাহলে কিন্তু এই কাজটা আর হয় না। বুঝাইতে পারছি? এবার খেয়াল করো, মানে কঠিন হয়ে যায়, সহজ হয় জিনিসটা। এটা কিন্তু হচ্ছে তাইলে আর ডেসিমেল যোগটা সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, গ্লিচ দিলে হয়তো ঠিক হয়ে যাবে একটু পরে, ঠিক আছে? এবার আসো, তাইলে এখানে আসো, আমরা ফার্স্টে কি আটটা দেখবো, ফার্স্টে দেখবো ধরো হচ্ছে জনিটটা। হ্যাঁ, সবার ফার্স্টে দেখবো কারটা, ফার্স্টে দেখবো ধরো জনিটটা, সরি রনি, রনি হচ্ছে অক্টাল। হ্যাঁ, তাহলে দেখো তুমি সুন্দর মতো করে অ্যান্সার করতেছো। ধরো তুমি এখানে লিখলা যে দেওয়া আছে, কি লিখলা, দেওয়া আছে রনির ক্রয় মূল্য, দেওয়া আছে কি রনির ক্রয় মূল্য, সুন্দর মতো লিখলা, দেওয়া আছে রনির ক্রয় মূল্য। রনির ক্রয় মূল্য কত দেওয়া আছে ভাইয়া, রনির ক্রয় মূল্য দেওয়া আছে 346 অক্টাল। তুমি লিখলা কি 346 অক্টাল। হ্যাঁ, এইবার তুমি এখানে কি লিখলা, যে ডেসিমেলে রূপান্তর করে পাই, ডেসিমেলে রূপান্তর করে পাই, ডেসিমেলে রূপান্তর করে পাই। এটাকে যদি ডেসিমেলে রূপান্তর করি তাহলে কি হবে, 3 into 8 প্লাস 4 into 8 প্লাস 6 into 8। হ্যাঁ, তাহলে দেখো এই যে প্রত্যেকটা কিন্তু লেখা হয়ে গেছে। এবার তুমি তো জানো এই যে আদার্স টু ডেসিমেল, এখন কিন্তু আর এইগুলা শেখাবো না। হ্যাঁ, যে কিভাবে এখান থেকে এখানে যাইতে হয়, কারণ এগুলোর উপরে ক্লাস আছে। এবার খেয়াল করো, তুমি এদের পাওয়ার দিয়ে দিলা 0 1 2। এবার খেয়াল করো 8টা কত হয় 64, তাহলে এখানে কি হবে 3 into 64, রাইট? 3 into 64 প্লাস 4টা 32 প্লাস 8 to the power 0 মানে 1, 6 into 1 করলে কত 6। আচ্ছা, 3 into 64 করলে কত হয়, একবারে লিখি, 3 7 180, 3 4 12, তাহলে 192, তাই তো 192। তাহলে দেখো এটা যোগ করলে কত হয়, 6 2 8 আর 2 10 0, হাতে 1, 9 3 12 আর 1 13, হাতে 1 1 1 2, তাই তো? দেখো এই 230 হয় কিনা মোট, না 230 তো হওয়ার কথা না, হ্যাঁ 230ই হওয়ার কথা, 230 ডেসিমেল, 32 আছে 38 আর 2 40, 190। হ্যাঁ, আমি পেরেছি, আমি পেরেছি, খেয়াল করো। হ্যাঁ, তাহলে এটা গেল। এবার রনির পরে কে, জনি। এবার আছে কি জনি, আবার এবার এখানে লিখলাম আবার জনির ক্রয় মূল্য, কার, আবার জনির ক্রয় মূল্য। জনির ক্রয় মূল্যটা ভাইয়া কত দেখছি, ওরে 1011, 1011, তারপরে কি আছে, ওই হল 1011 এবং কি 0110, 0110, এটা 2, তাই না? এই হচ্ছে কথা। এবার খেয়াল করো, এটাকেও সেম লেখাটা লিখলা, যে ডেসিমেলে রূপান্তর করে পাই, ডেসিমেলে রূপান্তর করে পাই। এটাকে ডেসিমেলে রূপান্তর করলে কি হবে, 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2
ওরে মাত্র 4টে হইলো, আরো 4টে আছে। হ্যাঁ, প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। এবার সবার লাস্টের থেকে পাওয়ার দেওয়া শুরু করি। হ্যাঁ, 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এবার আসে একটু কাউন্ট করি। দেখো 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। 128 ইন্টু 1 করলে 128ই হয়, প্লাস 0 এর সাথে গুণ, তার মানে 0। 2 টু দি পাওয়ার 5 করলে কত হয়? 32। 32 ইন্টু 1 করলে 32। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 16 ইন্টু 1 করলে 16, প্লাস এখানে আসো 0, এখানে আসো 2 স্কয়ার করলে 4, 4 ইন্টু 1 করলে কত? 4, প্লাস 2 টু দি পাওয়ার 1 করলে 2, প্লাস কত? 0। 2 টু দি পাওয়ার 0 মান 1, 1 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে এটা করলে আমরা মোট কত পাই? হ্যাঁ, এটা একটু যোগ করো। এবার আমার ক্যালকুলেটর লাগবে ভাই, তা না হলে আর পারবো না, আর সম্ভব না। 128 যোগ 32 এই যোগ 16 যোগ 4 যোগ 2 কত? 182, তাই তো? এটা করলে কত হবে? 182 10, তাই না? এই হচ্ছে 182 হয়ে গেল। হ্যাঁ, এখন দেখে খেয়াল করে 182। এবার কি? সুতরাং তাদের মোট ক্রয় মূল্য, এবার এখানে লিখি তো, সুতরাং তাদের মোট ক্রয় মূল্য, তাদের মোট ক্রয় মূল্য, তাদের মোট ক্রয় মূল্য তাহলে কত দাঁড়াচ্ছে? দেখো 230 182। তাদের মোট ক্রয় মূল্য হচ্ছে 230 মাইনাস 182। এটা কি হবে? ডেসিমেল হবে। করলে কি হবে? দেখো 230 মাইনাস 182 করলে কত হয়? 48। কত হয়? এই যে 40, এই সরি, এখানে তো মোট চাইছে, তাই না? মোট, তাহলে এটা কি হবে? যোগ হবে, যোগ হবে, সরি 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 182 যোগ 230 যোগ করলে কত হয়? মোট 412 টাকা। এই হচ্ছে তোমার 3 মার্ক। ঠিক আছে, বলো এই জিনিসটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা সেটা বলো। এই ম্যাথটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো। না সাজিদ মাহমুদ, তোমার এই ক্লাসটা করা উচিত হবে না। তুমি যদি ফার্স্ট ক্লাস থাকো, তোমার আরো 6টা ক্লাস করা উচিত। 7টা ক্লাস করলে তারপরে হবে। লাবণ্য, ব্যাপার না, বেশি লেট করো নাই, মাত্র 1 নম্বর সৃজনশীল। জয়, বিট আর বাইটের মধ্যে পার্থক্য হচ্ছে, বিট আর বাইটের মধ্যে পার্থক্য এই যে দেখো, বিটটা কি? 1 বাইট, 1 বাইট, 1 বাইট সমান হচ্ছে 8 বিট। 1 বাইট সমান কত বিট? 8 বিট। এটা হচ্ছে পার্থক্য। বিটটা কি? বিটটা কি? এই যে 0 আর 1, এই দুইটাকে হচ্ছে বিট বলা হয়। এরকম 8টা বিট একসাথে হয়ে একটা বাইট হয়। ওকে, ঠিক আছে, আসো এরপরে নেক্সটে যাই। দেখো, উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তার 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। চলে আসছে 2 এর পরিপূরক। দেখো 2 এর পরিপূরক ঘতে না দিলে এদের শান্তি হয় না। ঠিক আছে, ঘতে 2 এর পরিপূরক মাস্ট আসতেই হবে। ঠিক আছে, এই হচ্ছে বিট আর বাইটের ইয়ে। এখন দেখো, এই যে দেখো আমরা কি শিখছিলাম, দেখো এইখানে নাম্বার দেয়া ছিল কি, একজনেরটা দেয়া ছিল অক্টাল, একজনেরটা দেয়া ছিল বাইনারি। কিন্তু আমরা কি শিখছিলাম যে যখনই 2 এর পরিপূরক করতে বলবে তখনই আমরা কি করব? এদের দুইজনকে আগে ডেসিমেলে আনবো, এদের দুইজনকে আগে কোথায় আনবো? ডেসিমেলে আনবো। তারপর যে ছোট সংখ্যাটা থাকবে তার মানটা কি করব? 2 এর পরিপূরক করব, তাই তো? এটাই তো শিখছিলাম। তাহলে দেখো মজার বিষয়টা হচ্ছে এই যে গ নম্বরে আমরা দুইজনেরই ডেসিমেল বের করে ফেলছি। তাহলে দেখো এইখানে তুমি একটু, এটার উত্তরের শুরুতেই লিখবো যে গ হতে পাই,
শুরুতে কি লিখবো যে গ হতে পাই রনি ও জনির ক্রয় মূল্য যথাক্রমে কত 230 একজনেরটা, আর একজনেরটা কত, আরেকজনের হচ্ছে 182 10, তাই তো 182 10। এই তো হচ্ছে দুজনের জিনিস। এখন আমাদেরকে কি করতে হবে, দেখো ছোট সংখ্যাটাকে 182 কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে, তাই তো 182 2 এর পরিপূরকটা আমাদের করতে হবে। দেখো 182 2 এর পরিপূরক করতে হবে। এখন তাহলে এখানে একটু রাফ করে নিব। রাফে আমরা কি 182 বাইনারি মানটা বের করব। তাহলে দেখো ওর বাইনারি মান বের করতে কি লাগবে, 1 2 4 8 16 32 64 128, এরপরে 256। তো 182 বা 230 বের করতে 256 তো আমাদের লাগবে না। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় দেখো। হ্যাঁ, এই যে যার 2 এর পরিপূরক করতে হয় সবার ফার্স্টে আমাদের কি করতে হয়, তার প্রকৃত মান বের করতে হয়। তো লিখলাম 182 10 এর প্রকৃত মান, কি লিখলাম, এত এর প্রকৃত মান। দেখো 182 প্রকৃত মানটা একটু বের করো। দেখো এই যে 128, হ্যাঁ এখানে একটু খেয়াল করো, কি লিখলাম 128, ঠিক আছে 128। 182 থেকে 128 বাদ দিলে আর কত থাকে, আর থাকে 54। 54 বানাইতে কত লাগে, 32 লাগে। হ্যাঁ, তাহলে 32 মাইনাস করলাম, আর থাকে 22। এই যে 16 লাগে, মাইনাস 16 করলাম, আর লাগে কত 6, এই যে 4 আর 2 6। এবার খেয়াল করো বাকিগুলাকে আমি 0 দিলাম। তাহলে দেখো বাইনারি মানটা কত পাইলাম, 128 আর 32 কত, 120 আর 30 150 160, 160 আর 16 166 এই হ্যাঁ 166 কি রে ভাই, 120 আর 30 150 আর 10 160, 160 আর 16 হচ্ছে 176, 176 আর 6 182 হয়েছে। এবার খেয়াল করো এইখানে বাইনারি মানটা কত বিট আসছে, হ্যাঁ এটা একটু কাউন্ট করো কত বিট আছে, 1 2 3 4 5 6 7 8। মনে আছে কি বলছিলাম, যে এরকম প্রকৃত মান যদি কারো প্রকৃত মানটা যদি 8 বিট হয়, তাহলে তার ক্ষেত্রে এই প্রকৃত মানটা লিখতে হয় হচ্ছে 16 বিট রেজিস্টারে। কত বিটে, 16 বিটে। কারণ দেখো আমরা জানতাম কি, এই যে 8 নাম্বার বিটটা থাকে কি চিহ্ন বিট, 8 নাম্বার বিটটা কি থাকে চিহ্ন বিট। এখন এটা যেহেতু 8 নাম্বার বিটটা 1 চলে আসছে, 8 নাম্বার বিট 1 হইলে সেটা তো নেগেটিভ সংখ্যা হয়। এখন এটা কি নেগেটিভ সংখ্যা, এটা কিন্তু নেগেটিভ সংখ্যা না। তাহলে এখন কি হবে, এটা করতে হবে কত বিটে, 16 বিটে করতে হবে। ঠিক আছে, এটা 16 বিট লিখতে হবে। ইয়েস, কে জানি কমেন্ট করছো, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা 16 বিট লিখতে হবে। তাহলে খেয়াল করো আগে আমি 8টা জিরো একটু লিখে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8টা জিরো আগে লিখলাম। এরপর বাইনারি মানটা লিখতেছি কত, 1 0 1 1 0 1 1 0। হ্যাঁ, এই যে তাহলে 8 বিটে আমি কি করলাম, 8 বিটে আমি লিখলাম। এরপরের ধাপটা কি, এরপরের ধাপটা হচ্ছে 1 এর পরিপূরক, তাই তো। এরপরের ধাপটা হচ্ছে কি 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক মানটা কি হবে, 1 এর পরিপূরক মানটা তো জাস্ট এর বিপরীত, তাই না, জাস্ট এর বিপরীত। মনে আছে তো, 0 আছে 1 1 1 1 1 1 1 1, 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1। কি সুন্দর, 1 এর পরিপূরক মানটা পেয়ে গেলাম। এরপর আমরা কি বের করব, এরপরে বের করব হচ্ছে 2 এর পরিপূরক মান। 2 এর পরিপূরক মানটা, 2 এর পরিপূরক মানটা কি হবে ভাইয়া, 2 এর পরিপূরক মানটা হবে এর সাথে কত, 1 যোগ, এই এর সাথে কত করব, 1 যোগ করব। খেয়াল করো এই মানটা যোগটা কার সাথে, শুধু এই 1 এর পরিপূরক মানের সাথে। 1 আর 1 যোগ করলে 0, হাতে 1, 0 এর সাথে 1 যোগ করলে বসে যায়, হাতে আর কিছু থাকে না। তাহলে এবার বাকি বামে যা আছে সব কি হবে, বসে যাবে। তাহলে বসাই 1 2 3 4 5 6 7 8টা 1 আছে। হ্যাঁ, তারপরে কি 0 1 0 0 1 0। এই হচ্ছে 2 এর পরিপূরক বের করলাম। তাহলে দেখো 2 এর পরিপূরক যদি বের করে থাকি, তাহলে এই যে মানটা আমরা বের করছি এটা হচ্ছে কার মান, -182 এর মান। কার মান, -182 এর মান। এখন এর সাথে আমাদেরকে যোগ করতে হবে কত, +230। এর সাথে আমাদের যোগ করতে হবে কত, +230 এর বাইনারি মানটা এর সাথে আমাদের যোগ করতে হবে, রাইট। এই হচ্ছে আমাদের কাজ। এখন খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে এই দুইটা যোগ বিয়োগ করলে কত হয়, এখানে 30 ওখানে 18, অ্যান্সার আসার কথা +48। হ্যাঁ, +48 অ্যান্সার আসার কথা।
এখন আমরা একটু এটাই করে দেখবো যে এখানে 48 এর অ্যান্সারটা আসে কিনা। এখন দেখো 230 এর বাইনারি মান আগে বের করো। 230, হ্যাঁ 230 বানাইছে দেখো 128 তো লাগেই, এই যে 128 কিন্তু লাগেই। তাহলে দেখো 230 এই 230 মাইনাস যদি 128 করি তাহলে আরো 102 লাগে, এই 64 লাগে 32 লাগে। তাহলে দেখো মাইনাস 64 মাইনাস 32 আর থাকে 6, এই যে 4 আর 2 6, আর এখানে কি হবে এগুলো 0 0 0। হ্যাঁ এটা হচ্ছে 230 এর বাইনারি মান। তাহলে দেখো 230 এর বাইনারি মানটা একটু লাস্টের দিক থেকে লিখবো, হ্যাঁ একটু লাস্টের দিক থেকে লিখবো। লাস্টের দিক থেকে লিখলে বরাবর হবে 0 1 1। এই দেখো 0 1 1 একদম লাস্টের দিক থেকে 0 0 1 1 0 0 1 1 দেন কি 1, ঠিক আছে। আর এবার বাকি যে 8টা আছে তুমি চাইলে এখানে সবগুলো 0 বসাইতে পারো, তুমি চাইলে 0 নাও বসাইতে পারো, ঠিক আছে, সম্পূর্ণ তোমার ইচ্ছা। এখন একটা জিনিস একটু খেয়াল করো ভাইয়া এখানে, ঠিক আছে, এখন একটা জিনিস এখানে একটু খেয়াল করো। এবার আমি যোগটা করব, ঠিক আছে, যোগটা করব। তোমরা প্লিজ এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে প্রত্যেকটা জিনিস সিরিয়াল ওয়াইজ নিচে নিচে থাকে, এই জিনিসটা একটু খেয়াল করবে। দেখো 0 0 যোগ করলে কত হয় 0, হ্যাঁ বাইনারি যোগ। 1 1 যোগ করলে কত হয় 0, হাতে থাকে কত 1। এই জিনিসটা একটু মাথায় রেখো, বাইনারি যোগ মনে আছে তো, 1 0 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না। দুইটা 1 যদি আমরা যোগ করি তাহলে যোগফল হয় 0, হাতে থাকে 1। আর আমরা যদি 3টা 1 যদি যোগ করি তাহলে যোগফল 1, হাতেও থাকে 1। এই জিনিসটুকু মাথায় রাখলেই হবে। তাহলে দেখো 1 1 যোগ করলে 0, হাতে 1, এই যে 1, এই 1 আর এই 1 যোগ করলে আবার 0, হাতে কত 1। দেখো এই 1 1 যোগ করলেও 0, হাতে কত 1। এই 1টা কি হবে বসে যাবে, দেখো 0 0 যোগ করলে 0, তার সাথে হাতের 1টা এবার বসে গেল। এখন কিন্তু আর হাতে কিছু নাই। আবার দেখো 1 0 যোগ করলে 1, এটাও বসে গেল, হ্যাঁ হাতে কিছু নাই। এবার খেয়াল করি যে 1 1 যোগ করলে 0, হাতে কত 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে কত 1। এবার সেম ভাবে দেখো কতগুলো রিপিট হয়, 1 1 যোগ করলে 0, হাতে 1, 1 1 যোগ করলে 0, হাতে 1, 1 1 যোগ করলে 0, হাতে 1। আল্লাহ কতগুলো যাচ্ছে 1 2 3, হ্যাঁ এরকম দেখো 4 5 6 7। এই দেখো এই সেম ভাবে কি সবার মাথায় 1 আসবে, এই যে লাস্টের 1টা যখন আসছে 1 1 যোগ করলে 0, হাতে 1 থাকবে, সেই 1টা এখানে বসবে, তাই না, সেই 1টা এখানে বসবে। এখানে একটা ইকুয়াল চিহ্ন মারি, হ্যাঁ সেই 1টা এখানে বসবে। এবার খেয়াল করো 1টা এখানে বসবে। এবার খেয়াল করো দেখো এখানে কত বিট আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, কত বিট আছে 17। আর এখানে খেয়াল করো আমরা এখানে কি করতেছিলাম, এটা করতেছিলাম কি 16 বিট রেজিস্টারে, হ্যাঁ 16 বিট রেজিস্টারে আমরা এটা করতেছিলাম। 16 বিট রেজিস্টারে যদি 17 নাম্বার কেউ আসে তাহলে এটাকে কি বলা হয়, এইটাকে কি ক্যারি বিট বলা হয় না, ক্যারি বিট বলা হয় না। আর এইটাকে যদি ক্যারি বিট বলা হয়, খেয়াল করো এটাকে যদি ক্যারি বিট বলা হয়, এই জিনিসটুকু হচ্ছে রাফ, হ্যাঁ এই জিনিসটুকু হচ্ছে রাফ, ওই জিনিসটুকু বাদ। তাহলে দেখো এই জিনিসটা যদি আসে তাহলে এবার এখানে আমাদের অ্যান্সারটা কি লিখতে হবে, অ্যান্সারটা কি লিখতে হবে, যেহেতু ক্যারি বিট, যেহেতু ক্যারি বিট বিবেচ্য নয়, যেহেতু ক্যারি বিট বিবেচ্য নয়, সুতরাং পার্থক্য নিম্নের পার্থক্য, পার্থক্য দেখো ক্যারি বিট যদি বিবেচ্য না হয়, ক্যারি বিট যদি বাদ যায় তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই জিরো গুলোর কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নাই। তাহলে মানটা কি 1 1 4টা জিরো, মানটা কি হবে 1 1 1 2 3 4টা জিরো, তাই না, এই বাইনারি। এবার খেয়াল করো 4টা জিরো, এই যে ডান দিক থেকে কি বসাইলাম 4টা জিরো বসাইলাম, তারপর কি 1 1। দেখো 32 আর 16 কত হয় 48 না, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 48 10। তাহলে দেখো ওইটা আর এটা মিলছে, এইটাই হচ্ছে উত্তর, এইটাই হচ্ছে উত্তর। এই এতটুকু করলেই তুমি পেয়ে যাবা 4 মার্ক, এতটুকু করলে কি পেয়ে যাবা 4 মার্ক। যদিও দেখো এটা হচ্ছে 16 বিট দেখে এটা একটু বড় লাগতেছে আর কি, হ্যাঁ 16 বিট দেখে এটা একটু বড় লাগতেছে। আচ্ছা পার্থক্য কেন আব্দুল্লাহ, খেয়াল করো এইখানে কি জি বলছে, বলছে কি যে কে বেশি মূল্যের বই কিনেছিল, কে বেশি মূল্যের বই কিনেছিল, ঠিক আছে। ঠিক আছে কে বেশি মূল্যের, আচ্ছা খেয়াল করো এইখানের এই বাংলা লেখাটা কিছু যায় আসে না, ঠিক আছে
এই বাংলা লেখাটা কিছু যায় আসে না। তুমি চাইলে এখানে তাহলে লেখো কে বেশি কিনছিল, দুজনের ভিতর রনি, ঠিক আছে, তাহলে এখানে এখানে লেখো সুতরাং রনি রনি বেশি কিনেছিল, রনি বেশি কিনেছিল এই যে এত টাকা, রনি এত টাকা বেশি কিনেছিল, শেষ। এইগুলো নিয়ে এত পেইন নেওয়ার কিছু নাই, ঠিক আছে, রনি এত টাকা বেশি কিনেছিল। ঠিক আছে, ক্যারি বিট, হাসু ইসলাম, ক্যারি বিট। আর এটাকে বলা হয় ওভারফ্লো, এটাকে বলা হয় কি ওভারফ্লো। ওভারফ্লোটা হয়ে গেলে আর এসব কোনো কাহিনী নেই, ঠিক আছে। আসো নেক্সট, এরপর থেকে একটা কোশ্চেন আমি ডিটেলসে দেখাই দিচ্ছি না, দেখে এবার স্কিপ করা যাবে। একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল 2f হেক্সাডেসিমেল। এটা হচ্ছে কি, এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল। বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম আসলো এত, এটা একটা অক্টাল নাম্বার, ঠিক আছে। ওকে, চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে আমি তোমাদেরকে পড়িয়েছি। আস্কি কোড একটি আলফা নিউমেরিক কোড, ব্যাখ্যা করো। আলফা নিউমেরিক কোড কখন হয়, যখন সেটা অ্যালফাবেট ও নিউমেরিক নাম্বার, অ্যালফাবেট ও নাম্বার দুইটাকেই যখন প্রকাশ করে তখন তাকে আলফা নিউমেরিক কোড বলা হয়। এবং এটা আলফা নিউমেরিক এই কোড এই জন্য বলা হয় কারণ আস্কি কোডের সাহায্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পুরোটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায়। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতর এবিসিডি আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, তাই এটা একটা কি আলফা নিউমেরিক কোড। এখন খেয়াল করো, বলছে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। ও কত পাইছিল অর্ধবার্ষিকের 2f হেক্সাডেসিমেল। হ্যাঁ, তুমি এখানে লিখলা যে দেওয়া আছে, কি লিখলা, দেওয়া আছে এক্স অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম কত, 2f হেক্সাডেসিমেল। হ্যাঁ, এই হচ্ছে ওর মেধাক্রম। সবার ফার্স্টে কি বাইনারিতে রূপান্তর করে পাই, তুমি লেখলা যে বাইনারিতে রূপান্তর করে পাই। হ্যাঁ, বাইনারিতে রূপান্তর করলে কি হবে, যে 2 আর f, তাই তো। বাইনারি হেক্সাডেসিমেলের সাথে যেহেতু কত বিট করে নিতে হবে, 4 বিট করে। হ্যাঁ, এবার দেখো এই যে আমি এটা কিন্তু মুছে দিব রাফটা। হ্যাঁ, এই যে 1248, হ্যাঁ 1248 এখান থেকেই তো লিখতে হয়। খেয়াল করো, 2 মানে কি, শুধু এইটা 1, বাকিগুলো সব 00, তাহলে 2 এর বাইনারি মান কত, 0010। দেখো f মানে কত, 15। এই যে 8 4 12 আর 2 14 আর 1 15, তার মানে কি, যে 4টায় 1 নিতে হবে। তাহলে এর বাইনারি মানটা আমরা কত পাচ্ছি, বাইনারি মানটা পাচ্ছি কত, 101111 2। এইটা হচ্ছে বাইনারি মান। এখন দেখো, অনেকে এখন জিজ্ঞেস করবো ভাইয়া এই দুইটা জিরো লিখলেন না কেন, বাইনারি মান তো, বামে দুইটা জিরো তো কোনো মান নাই, এটা তার বিসিডি মান না, বিসিডি মান হলে আমরা কাউকে বাদ দিতে পারি না, ঠিক আছে। এরপরে খেয়াল করো, এরপরে ধরো হচ্ছে এরপরটা কি, অক্টাল। হ্যাঁ, এবার তুমি কি লিখলা, যে অক্টালে রূপান্তর করে পাই। এখন খেয়াল করো, আমরা জানি কি হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাইতে গেলে মাঝখানে বাইনারি হয়ে যাইতে হয়। তাহলে এই যে বাইনারি মানটা আছে এইটাকে আমরা এখানে লিখি। বাইনারি মানটা কি পাইছি, 101111, তাই তো, 101111 পাইছি। এবার দেখো, বাইনারি থেকে অক্টালে যাইতে গেলে কত বিট করে নিতে হয়, 3 বিট। এই যে নিলাম 3 বিট, এই যে নিলাম 3 বিট, এই যে রাফে লিখলাম কি 124। খেয়াল করো, প্রথমটা আছে কি 111, তার মানে 4 2 6 আর 1 7, এটা হচ্ছে 7 বাইনারি মান। আরটা কি আছে 101, তার মানে কত, 4 আর 1, 4 আর 1 কত, 5। তাহলে এটা সমান আমরা কি পাইলাম, 57 অক্টাল। হ্যাঁ, এবার এখানে তুমি জাস্ট একটা লাইনে কি লিখবা, যে ওর বাইনারি মান এত, অতএব নির্ণয় বাইনারি মান, অতএব নির্ণয় অক্টাল মান। হ্যাঁ, মান দুইটা লেখা দিয়ে অ্যান্সার শেষ।
3 মার্ক। বলো, এত সহজ প্রশ্ন পাওয়ার পরেও যদি তোমরা কথা বলো। হাসু ইসলাম, থ্যাংক ইউ। স্ক্রিন সবুজ হয়ে যায় মাঝে মাঝে, কইরে এমন তো দেখলাম না তো। ভেরি ইজি। হ্যাঁ, আসো ঘতে যাই। ঘ নম্বর বলছে এক্স এর পরীক্ষার দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। বুঝতে পারছো কি বলছে? ফলাফল দুইটা কি করতে বলছে? যোগের মাধ্যমে নির্ণয় করতে। তাহলে দেখো, ওর দুইটা সংখ্যা দেওয়া ছিল। হ্যাঁ, এখন আর আমি ডিটেলসে লিখতেছি না। হ্যাঁ, এখন আর আমি ডিটেলসে লিখতেছি না, আমি হচ্ছে শুধু ম্যাথমেটিক্যাল টার্মটুকু করতেছি। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে লেখাগুলো কিভাবে লিখতে হবে, দেওয়া আছে এই রূপান্তর করে পাই। ঠিক আছে, তাহলে দেখো আমি শুধু দুইজনের মান দুইটা নিয়ে আসি, 2f হেক্সাডেসিমাল আর 148। হ্যাঁ, তাহলে দেখো ও অর্ধবার্ষিকে কত পাইছিল? দেখো, ও অর্ধবার্ষিকে পাইছিল হচ্ছে 2f হেক্সাডেসিমাল, 2f হেক্সাডেসিমাল। আর আর বার্ষিকে কত পাইছে? আর বার্ষিকে পাইছে হচ্ছে 14 অক্টাল, তাই তো, একটা। ওকে, এখন কি বলছে? উদ্দীপকের এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এখন দেখো এখানে কি ছিল? ওর মেধাক্রম, তার মানে রোল নাম্বার, তাই না? মেধাক্রম ছিল মানে রোল নাম্বার। তার মানে দেখো এই দুইটার ভিতরে এখন আমাদেরকে কি নির্ণয় করতে হবে? এই দুইটার ভিতরে নির্ণয় করতে হবে ছোট সংখ্যা কে। যদি বার্ষিকেরটা ছোট সংখ্যা হয়, তাইলে ওর রেজাল্ট ভালো করছে। আর যদি অর্ধবার্ষিকটা ছোট সংখ্যা হয়, তাহলে ওর রেজাল্ট খারাপ করছে। এখন এইটা আমাদের নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। আর এই যোগের মাধ্যমে বললেই কি হবে? 2 এর পরিপূরক। যোগের মাধ্যমে বললে কি হবে? 2 এর পরিপূরক। আর আরেকটা জিনিস মাথায় রেখো, 2 এর পরিপূরকের ইংলিশ তোমাদের মনে আছে তো? টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, তো কখনো কোনো জায়গায় যদি এই 2 এর পরিপূরক না বলে টুস কমপ্লিমেন্ট বলে, তখন তোমরা আবার আকাশ থেকে টুপুস করে পড়ে যেও না। হ্যাঁ, 2 এর পরিপূরক মানে কি? টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, নাদিরা সুলতানা আইডি থেকে 3.2 তো আমি ধরবোই না, শেষ হবে থেকে। এখন খেয়াল করো, এখন দেখো আমরা কি শিখছি? আমরা ম্যাথে শিখছি না, যদি এরকম দুইটা ভিন্ন ভিন্ন নাম্বার হয়, দুইজনকে আগে আমরা ডেসিমেলে আনবো। তাহলে দেখো এইটারে যদি আমরা ডেসিমেলে আনি, তাহলে কি হবে? 2 × 16 প্লাস f × 16, এই যে 0 1। খেয়াল করো, 16 দুগুণ 16 করলে 16, 16 দুগুণ 32 প্লাস, খেয়াল করো f মানে কত? 15, f মানে কত? 15, 15 × 16⁻0, 16⁻0 এর মান 1, তাহলে 15 × 1 করলে কত? 15, তাহলে 32 আর 15 যোগ করলে কত হয় ভাইয়া? 47, তাই তো, 47। আর দেখো খেয়াল করো, এইটারে যদি আমি ডেসিমেল করি তাহলে কি হবে? এইটারে ডেসিমেল করলে 1 × 8 প্লাস 4 × 8, এটার পাওয়ার 0, এটার পাওয়ার 1। দেখো 8⁻1 করলে 8, 8 × 1 করলে 8 প্লাস 8⁻0 এর মান 1, তাহলে 8⁻0 এর মান কত? 1, 1 × 4 করলে 4, তাহলে এটা করলে অ্যান্সার আসবে কত? 12 10, 12 10। এইবার আমাকে একটু বলো যে এই ম্যাথ কি আমার করে দেওয়া লাগবে কিনা? হ্যাঁ, এই ম্যাথ কি আমার করে দেওয়া লাগবে কিনা? এইখানে কি করতে হবে? এইখানে কি করতে হবে? ছোট সংখ্যাকে দেখো, খেয়াল করো, এইটা কি? এইটা ছোট সংখ্যা, ছোট, এইটা ছোট হইলে কি করতে হবে? এর টুস কমপ্লিমেন্ট, করতে হবে। টুস কমপ্লিমেন্ট করে -12 পাবা, -12 এর সাথে +47 যোগ করবা, করলে অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে কত? এই 25 35, অ্যান্সার আসবে হচ্ছে 35। তখন তুমি বলবা যে তার মেধাক্রম 35 কমেছে, তার মানে সে ভালো ফলাফল করেছে। এখন বলো এই কাজটুকু বলতে পারবা কিনা, করতে পারবা কিনা বা বলতে পারবা কিনা? এই এতটুকু ছোট কাজ, এই কাজটুকু তোমরা করতে পারবা কিনা একটু আমাকে বলো। এই কাজটুকু তোমরা যদি করতে পারো তাহলে মনে করো যে 100 ডান, আর এইটুকু না করতে পারলে তো মনে করো যে শেষ। প্রীতি বাধ্যতামূলক না, কিন্তু আমার কাছে এটা ইজি ওয়ে। হ্যাঁ, এটা আমার কাছে এটা ইজি ওয়ে, এই জন্য আমি এটা বলি। ঠিক আছে,
শোয়েব, আচ্ছা এইচএসসি 26 যারা আছো তারা একটু বেশি বড়, এইচএসসি 25 যারা আছে না ওদের কাছে এই জিনিসটা অনেকটা দুর্বোধ হয়ে গেছে এখন। ঠিক আছে, এইচএসসি 26 যারা আছো তারা একটু বলো বিশেষ করে। শেফা, ইউসা, তোরা কোথায় ভাইয়া, তোরা একটু বল। হ্যাঁ রাহাত, আমি এখন সাকিবের বাসায়। আচ্ছা আমি এই ম্যাথটুকু করে দিচ্ছি, হ্যাঁ তোমরা অনেকেই বলছো পারবো, ঠিক আছে, এইটুকুই বলছো পারবো, তারপরেও আমি এইটুকুটু করে দিচ্ছি। দেখো এই যে যেহেতু এটা ছোট সংখ্যা তাই এর টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে টুস কমপ্লিমেন্ট করতে গেলে সবার আগে কি করতে হয়, আগে ওর প্রকৃত মান লিখতে হয়। তুমি লিখলা 12 এর প্রকৃত মান, 12 এর প্রকৃত মান, 12 এর প্রকৃত মান, 12 এর প্রকৃত মান কত, এই দেখো 8 আর 4 12 2 1, হ্যাঁ এই যে এটা হচ্ছে 12 এর বাইনারি মান, এটাকে কত বিট করতে হবে, 8 বিট, 1 2 3 4। এখন যদি কেউ জিজ্ঞাসা করো 12 এর বাইনারি মান এটা কেমনে আসলো, দবাস করে মান দিব। এই যে খেয়াল করো 1 2 4 8, আমি কি করছি, আমি শুধু দেখো 12, এই 8 এর পরে কি 16, এখন দেখো 12 বানাইতে তার 16 লাগে না, এই জন্য আমি শর্টকাট করছি যে 8 আর 4 12, 2ও লাগে না 1ও লাগে না, তাহলে এইটা হচ্ছে এটা, এইভাবে বের করছি। হ্যাঁ তোমরা এইভাবে করবা, ঠিক আছে। এই যে গেল, এরপরে কি, এরপরে আছে হচ্ছে একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরক মান, একের পরিপূরক কি হবে 1 1 1 1 0 0 1 1, তাই তো। দুইয়ের পরিপূরক কি হবে, এই বুঝতেছো তো, 0 এর পরিবর্তে 1 লিখছি, 1 এর পরিবর্তে 0 লিখছি, এর সাথে কি হবে 1 যোগ, খেয়াল করো 1 1 যোগ করলে কত হয় 0 ক্যারি 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, এই 0 এর সাথে 1 যোগ করলে বসে যাবে, হাতে আর কিছু থাকে না, বাকি যা আছে সব কি হবে এবার বসে যাবে, বাকি যা আছে সব বসে গেল। তাহলে এইটা কার মান, এটা হচ্ছে -12 এর মান, -12 এর মান। এর সাথে খেয়াল করো, এর সাথে আমাদেরকে কত বসাইতে হবে, 47 এর মাইনারি মান বসাইতে হবে, কার 47 এর। খেয়াল করো কেমনে বসাই, দেখো সবার ডানাটা কত 1 1 2 4 8 16 32 64, তাহলে দেখো 47 বানাইছে তো 64 লাগে না 32 লাগে, এই যে নিলাম 32, 32 আর 16 হলে কত হয়ে যায় 48 হয়ে যায়, তাহলে 16টা নিলাম না। এই যে দেখো 32 আর 48 আর 4 42, সরি আর এই কই গেলে ও মা, 32 আর 40 আর 4 42, মারবো কিন্তু, সরি, এই যে দেখো 32 আর 8 কত 40, 40 আর 4 44, 44 আর 2 46 আর 1 47, সরি। হ্যাঁ এবার খেয়াল করো, এবার এই বামে দুইটা জিরো তুমি দিলে দিলে না দিলে না দিলে এদেরকে কি করবা, যোগ করবা, অ্যানসার আসার কত, অ্যানসার আসার কত হচ্ছে +15, অ্যানসার আসার কথা কত +15, করে দেখো আসে কিনা। 0 যোগ করলে 1, 0 যোগ করলে 1, তাই তো, তোমার 1 1 যোগ করলে এই হইতেছে না কেন, ও অ্যান্সার কত আসার কথা, 47 এর থেকে 12 বাদ দিলে অ্যান্সার কত আসার কথা, অ্যান্সার আসার কথা 35, সরি 15 কেন লিখছি, অ্যান্সার আসার কথা +35, তাই তো বলি ভয় পেয়ে গেছিলাম। 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 আর এই 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, দেখো তিনটা 1 আসছে, তিনটা 1 যোগ করলে যোগ ফলো 1 ক্যারিও 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, এই 1টা এবার বসে যাবে। এবার খেয়াল করো, এবার খেয়াল করো এই 1টা কি ক্যারি বিট, এই 1টা কি বিট, এই 1টা হচ্ছে ক্যারি বিট, তাহলে এটা বাদ দিলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে এখান থেকে এতটুকু, সুতরাং নিম্নে পার্থক্য কত 1 0 0 0 1 1 2, খেয়াল করো 1 2 4 8 16 32, তার মানে 32 আর 2 34 আর 1 35, এটা সমান কত 35 10। হ্যাঁ এবার তোমাকে এই জিনিসটা এখানে শুধু অ্যান্সারটা লিখে দিবা যে অতএব x এর মেধাক্রম 35 কমেছে, দেখো অর্ধবার্ষিকী ছিল এত, বার্ষিকী হয়েছে এত, তাইলে মেধাক্রম কমেছে এত, সুতরাং সে ফলাফল ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ 35 35, ঠিক আছে ওকে। আসো নেক্সট। তো দেখো স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন লিখলো +63, অন্যজন লিখলো +70 লিখলো,
তখন স্যার বললেন আমি 0 1 2 3 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। আমাকে একটু আগে তোমরা অ্যান্সার দাও, স্যার এই যে 0 1 2 3 4 দিয়ে যে সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করলো, এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? আগে এটা একটু আমাকে বলো, এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিটা কত? হ্যাঁ, এক্স হচ্ছে এক্স পড়ালেখায় ভালো হয়ে গেছে। হ্যাঁ সামিয়া, থ্যাংক ইউ। সামিয়া, স্নেহা, প্রীতি, ঠিক আছে। তোরা যে বলিস যে ভাইয়া মেয়েদের এত কেন ভালোবাসেন, দেখ রুহি, দেখ প্রথম থেকে যে 4টা 5টা কমেন্ট, ইয়াসমিন, হ্যাঁ যতটি কমেন্ট, দেখ মুক্তা 6টা, হ্যাঁ এই যে তানহা 7টা, আমি তো সিরিয়াল দেখতেছি, এই যে তাহমিদ, হ্যাঁ প্রথম 8 জনের ভিতরে 7 জন হচ্ছে মেয়ে আর 1 জন হচ্ছে ছেলে, তাহলে ওদেরকে কেন ভালো বলবো না? এই সংখ্যা পদ্ধতির তাহলে বেস কত? এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 5। থ্যাংক ইউ, তোরা পারছিস। হ্যাঁ এবার দেখো রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হচ্ছে এই যে এইটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, তাই তো? এখন রেডিক্স পয়েন্টের সংজ্ঞা কিভাবে দিবা? দেখো রেডিক্স পয়েন্টের বামে কি থাকে? পূর্ণ সংখ্যা। রেডিক্স পয়েন্টের বামে থাকে পূর্ণ সংখ্যা, ডানে থাকে কি? ভগ্নাংশ। ডানে থাকে কি? ভগ্নাংশ। তাহলে তুমি এখানে কি লিখবা? যে চিহ্নের দ্বারা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে পৃথক করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। এবার দেখো এই যে 9 + 7 = 20 কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। এটা কিন্তু আমি দেখাইছি, হ্যাঁ সেলফ, এটা আমি করাইছি তোমাদেরকে যোগের সময়, সেলফ করবা। দেখো 9 + 7 করলে কত হয়? 16। কত হয়? 16। আর 16টা দেখো 8 এর দ্বিগুণ না, তাহলে 9 + 7 = 20। এটা সম্ভব হবে যদি এটা অক্টাল যোগ হয়। পরে আসো গ, এই যে 2FC হেক্সাডেসিমেল সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে আবিষ্কার করো। হ্যাঁ তার মানে এই দেখো সংখ্যাটা কি ছিল? 2FC। সংখ্যাটা কি দিছে? 2FC হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল একে কি করতে হবে? একে আমাদেরকে নিতে হবে কোথায়? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, রাইট? তা দেখো আমরা কি শিখছিলাম, এটাও এরকম কিন্তু করছিলাম যে অন্য সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে যাইতে হয়। হেক্সাডেসিমেলের সাথে তো 5-এর কোনো সম্পর্ক নাই, 5-এর সাথে সম্পর্ক আছে কার? 10-এর। ডেসিমেলের সাথে সবার সম্পর্ক আছে, তাহলে ওই হেক্সাডেসিমেলটাকে আগে আমাদেরকে ডেসিমেলে নিতে হবে, দেন 5 দিয়ে হচ্ছে দেন 5-এ নিতে হবে। তাহলে দেখো এইটাকে যদি আমরা ডেসিমেলে নেই তাহলে কত পাবো? 2 × 16 প্লাস f × 16 প্লাস c × 16। খেয়াল করো পাওয়ার কত? 0 1 2। খেয়াল করো এখানে যদি করি 16 স্কয়ার করলে কত হয়? এই 16 × 16 করলে কত হয়? 256। 256 গুণ 2 করলে কত হয়? 512। এটা সমান কত? প্রথমটা হচ্ছে 512 প্লাস পরটা f মানে কত? 15 আর 16⁻1 এর মান 16, তাহলে 15 × 16 করলে কত হয়? 240। হ্যাঁ আর লাস্টেরটা দেখো c মানে কত? 12 আর 16⁻0 এর মান 1, তাহলে 12 × 1 করলে কত হয়? 12। তাহলে এখানে কি হবে? ঘটনাটা হবে হচ্ছে 512 যোগ 240 যোগ 12। এটা করলে অ্যান্সার আসে কত? 764। 764 ডেসিমেল। হ্যাঁ এবার এইটাকে আমরা কি করব? এটাকে এবার আমরা এই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিব, রাইট? এটাকে এখন আমরা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিব। এবার খেয়াল করো কত আসছে? 764 5 ভিত্তিক। এই যে দেখো ডেসিমেল টু আদার্স, ডেসিমেল থেকে অন্য জায়গায় যাইতে গেলে পূর্ণ সংখ্যাকে কি ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কতবার যায়? 764 ভাগ 5 152 বার যায়। কতবার? 152 বার যায়। তাহলে খেয়াল করো 152 760 ভাগশেষ থাকে হচ্ছে কত? 4। ভাগশেষ কত থাকে? 4। আবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 30 বার, তাই না? 5 30 এ 150, ভাগশেষ কত থাকবে? 2। আবার 5 দিয়ে কত ভাগ করলে কতবার যাবে? 6 বার, 5 6 30, ভাগশেষ কত? 0। আবার 5 দিয়ে ভাগ করো, কতবার যাবে? 1 বার, ভাগশেষ থাকবে 1। আবার 5 দিয়ে ভাগ করলে কি 0 বার যাবে, ভাগশেষ থাকবে 1। এগুলো কি নিচ থেকে উপরে নিতে হয় না? তাহলে এখানে যদি আমি অ্যানসারটা লিখি তাহলে এটা সমান কত? এই যে দেখো 11024, এই যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বলো বুঝছো নাকি বুঝো না? কেউ কি আমার আগে অ্যান্সার গুলো লিখছো? 764টা তো আমার আগেই লিখছিলা, কিন্তু এই যে 11024 এটা তো আমার আগে লিখতে পারো নাই। আফরিন তুমি চোখে পড়বা না কেন? অবশ্যই চোখে পড়বা। হ্যাঁ ফাহিম আমি কইরে দিছি, এটা না বুঝার কিছু নাই। এইগুলা তো আমি তোমাদেরকে আমি করাইছি, তোমাদেরকে প্র্যাকটিস করতে দিছি। হ্যাঁ এগুলা সবই তোমাদের পারা উচিত।
উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। দশমিক সংখ্যা দুইটা কত? 63 আর 70। এই আসো খেয়াল করো, একটা সংখ্যা কত 70 আর একটা কত 63। এটা কি আমার করা লাগবে? এটা যদি আমার করতে হয় তাহলে আমার সুইসাইড করা উচিত। এটা যদি আমার করতে হয় রে তাহলে আমার সুইসাইড করা উচিত। এই জেরিন, এই তুমিও চোখে পড়ছো। নাদিয়া, তোমারটাও দেখলাম। ভাইয়া দেখো, একসাথে যদি 50 জন কমেন্ট করো, আমি তো প্রথম 5টা 7টা 10টার বেশি দেখতে পারি না ভাইয়া। এটা তোমরা পারবা। তাহলে কি সেলফ প্র্যাকটিস, সেলফ প্র্যাকটিস। আসো কি বলছে দেখো, মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য এত টাকায় টিকিট ক্রয় করলো। হ্যাঁ, যে টাকায় টিকিট ক্রয় করছে সেটা হচ্ছে কি, এটা কি একটা অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার, এত টাকায় টিকিট কিনলো। মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য এত টাকায় টিকিট ক্রয় করলো। এটা হেক্সাডেসিমেল। পজিশনাল সংখ্যা কি তোমরা পারো, প্রথম দিনের পড়ালেখা। 1410 এর বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন? মনে আছে আমি 25টা গত ক্লাসে করাইলাম আর বললাম 14। তোমরা এখানে জানো কি 14 এর বাইনারি সংখ্যা হবে 4 ডিজিট আর বিসিডি কোড হবে 8 বিট। হ্যাঁ, এটা আমি আর করে দিব না, গত ক্লাসে দেখো 25 করাইছি। গ নম্বর বলছে মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করলো। মোট কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করতে বলছে। কোথায়? বাইনারিতে প্রকাশ করতে বলছে। খেয়াল করো দেখো, 112 অক্টাল আর 3D হেক্সাডেসিমেল। আসো সংখ্যা দুইটা কি, সংখ্যা দুইটা দেওয়া আছে কত, একটা দেওয়া আছে 112 অক্টাল আর একটা কি দেওয়া আছে 3D হেক্সাডেসিমেল। 3D হেক্সাডেসিমেল। এখন কি বলছে, এদের ক্রয় মূল্যটা বাইনারিতে প্রকাশ করতে বলছে। ওকে ঠিক আছে, মোট তাহলে এই দুইটার আগে বাইনারি, তাই না? যদি ওটা দিয়ে যোগ করে দেই তাইলেই তো হয়ে গেল, তাই না? দেখো আগে এটা যদি বাইনারি করি, দেখো এটা বাইনারি করলে কি হবে 112, তাই না? অক্টাল। এই রাফ কিন্তু আমি রাখবো না, মুচ্ছা ফেলাবো। দেখো 3 বিট, তাই না? বাইনারি অক্টাল হইলে 3 বিট। 1 এর বাইনারি মান কত 001। তাহলে দেখো এই যে 001, এই 1 এর বাইনারি মান 001। 2 এর বাইনারি মান কত, এই যে 100। তাহলে এখানে কি আছে 010, তাই তো? তাহলে দেখো এটার বাইনারি মান আমরা কত পাইলাম, এই বামের দুইটা জিরো বাদ দিচ্ছি, 1001010। এটা বললাম হচ্ছে এর বাইনারি মান, তাই তো? এর বাইনারি মান। খেয়াল করো ভাইয়া, একটু দেখো, একটু দেখো। এরপরে ধরো এইটার বাইনারি মানটা যদি বের করি তাহলে এটা কি হবে 3 আর ডি। হ্যাঁ, ডি মানে কত ভাইয়া? ডি মানে কত 13 না? ডি মানে কত 13। এবার খেয়াল করো এদের দুজনের মানটা যদি রাফ করি 8421, যেহেতু হেক্সাডেসিমেল 4 বিট হবে। খেয়াল করো তাহলে 3 এর বাইনারি মান কত হবে 0011। 3 এরটা কত হবে এই যে 0011। ডি, ডি মানে কত 13, এই যে 8 4 12 আর 1 13, এটা লাগে না। এটা কত 1101, এই 1101। খেয়াল করো তাহলে এটাকে যদি একসাথে করি, বামের এই 00 বাদ দিলে কত আসবে 111101। এই হচ্ছে 2। এই হচ্ছে দুইজনের বাইনারি মূল্য, ক্রয় মূল্য, তাই না? এইবার যদি কি করি, এইবার যদি আমি এখানে যদি করি, হ্যাঁ, এবার যদি এখানে আমি লিখি, দেখি প্রথমটা হচ্ছে মামুনের ক্রয় মূল্য, তাই তো? দেখো দুইজনের ক্রয় মূল্য, মামুনের ক্রয় মূল্যটা কত, মামুনের ক্রয় মূল্য, এই মামুনের ক্রয় মূল্য কত 1001, তাই তো? 1001,010,010। আর এরটা কত বিট 336 বিট, ওটা হচ্ছে 7 বিট, তাই না? 7 বিট আছে, তাহলে এটা এক ঘর কম হবে। 4টা 101, এই 1 2 3 4টা 101। এটা হচ্ছে কার ক্রয় মূল্য? এটা হচ্ছে আবির। হ্যাঁ, করো বাইনারি যোগ করো, 01 যোগ করলে 1, 01 যোগ করলে 1, 01 যোগ করলে 1, 11 যোগ করলে 0, ক্যারি 1, ক্যারি 1 আর এই 1 যোগ করলে 0, আবার ক্যারি 1, এই 1 1 যোগ করলে 0, আবার এই 1 1 1 যোগ করলে 0, আবার এই ক্যারি 1টা কি হবে বসে যাবে। এটাই অ্যান্সার। বলো বুঝছো নাকি বুঝো নাই? বলো বুঝছো নাকি বুঝো নাই? এই যে বিপ্লবের সাথে আমার অ্যান্সার মিলছে, বিপ্লব, সানজা, মিতু, তোমাদের সাথে কিন্তু আমার অ্যান্সার মিলে গেছে। তার মানে তোমাদেরটা তো হয়েছে কনফার্ম, এবং তোমাদের সাথে যেহেতু আমার অ্যান্সার মিলছে তাইলে আমারটাও হয়েছে।
আসো, মামুন আর আবিরের টিকিটের ক্রয় মূল্য পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা। একটা হচ্ছে 112 অক্টাল, আরেকটা কত, আরেকটা হচ্ছে 3D হেক্সাডেসিমেল। 3D হেক্সাডেসিমেল ভাই, ইজি কথা। এদের দুইজনকে, এটাকেও এটাকেও দুইজনকে আগে কোথায় নিতে হবে? ডেসিমেলে নিতে হবে, ডেসিমেলে নিতে হবে। তারপরে কি, যে ছোট হবে, ডেসিমেলে নেয়ার পরে যে ছোট হবে, যে ছোট হবে তার 2 এর পরিপূরক করতে হবে। যে ছোট হবে তার 2 এর পরিপূরক করতে হবে, তাই না? যে ছোট হবে তার 2 এর পরিপূরক করতে হবে, করে আরেকটার সাথে যোগ করে দিলে। বলো এটা পারবা কিনা, বলো বলো এটা পারবা কিনা। এই যে নাদির, আমি এটা তো আমার ভালো লাগতেছে, অলরেডি বলে ফেলছি যে সেম পারবো স্যার। সাব্বির, ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে আসলি ভাইয়া তুই? ওকে, পারবা। হ্যাঁ, তাহলে এটাও কি, এটাও হোমওয়ার্ক। নেক্সট, এই যে এই ম্যাথটা আমার মজা লাগবে, হ্যাঁ, কারণ এই ম্যাথটা একদম দেখো ইউনিক একটা ম্যাথ। এখানে ভিত্তি দিয়ে দিছে কত, এন, ভিত্তি দিয়ে দিছে কত, এন, হ্যাঁ, ভিত্তি দিয়ে দিছে এন। এটা মজা। বিসিডি কোড কি এ তোমরা পারো? এই যে 5 + 3 = 10 কেন? 5 + 3 = 10 কেন? কারণ এটা অক্টাল যোগ, তাই পারো। দেখো কি বলছে, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, খেয়াল করে একটু দেখো। বলছে এক্স সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 হলে এন এর মান নির্ণয় করো। একটু বুঝছো ভাইয়া। গ নাম্বার বলছে এক্স সংখ্যাটির, এক্স সংখ্যাটা কত, 1 2 3 n, এক্স সংখ্যাটা হচ্ছে 1 2 3 n, বুঝছো? এই সংখ্যাটার ডেসিমেল মান 83, ওই সংখ্যাটার ডেসিমেল মান 83 হলে এন এর মান কত? ঠিক আছে, এন এর মান কত? এখন দেখো এখানে আদার্স টু ডেসিমেল, আদার্স টু ডেসিমেল যে আমরা করছিলাম, যে অন্য কোন সংখ্যা, খেয়াল করো 2 5 ধরো অক্টাল, এই 2 5 অক্টাল থেকে আমরা ডেসিমেলে যাই কিভাবে? এইভাবে না, 2 × 8 + 5 × 8 0 1, এইটা ইকুয়াল টু এটা ডেসিমেল মান পাই না? তাহলে খেয়াল করো এইখানে ভিত্তি দেওয়া আছে কত, এন, ভিত্তি দেওয়া আছে কত, এন। তাহলে এন কে ডেসিমেলে নিতে গেলে এই 8 এর জায়গাগুলোতে কি এন বসবে না? 8 এর জায়গাগুলোতে কি এন বসবে না? তাহলে খেয়াল করো এখানে যদি এই ম্যাথটা একটু ঠান্ডা মাথায় দেখো, আমি যদি লিখি যে প্রশ্ন মতে, আমি যদি লিখি কি প্রশ্ন মতে 1 × n + 2 × n + 3 × n, n, এবার খেয়াল করো n এর পাওয়ার কত, 0 1 2, এই পুরাটার মান হচ্ছে 83। দেখো কোন সংখ্যাকে তার বেজ আর পজিশনের পাওয়ার দিয়ে গুণ দিলে, বেজের পাওয়ার পজিশন দিয়ে গুণ দিলে ওটা ডেসিমেল পাওয়া যায়, তাই আমি এটা লিখলাম। ওমা कैसे क्या हो गई देखते देखते। ব্রো, আমি তোমাকে চাই নাই, তুমি কেন আসলা? তুমি ডিলেট। ওকে, খেয়াল করো তাহলে এই মানটা আসে। এবার দেখো বা, হ্যাঁ, ম্যাথটা যদি করি বা কি হবে দেখো, তাহলে এখানে কি আসে, n স্কয়ার 1 এর সাথে গুণ করলে প্লাস, খেয়াল করে এখানে কত আসে, 2n, কত আসে 2n, তাই তো, n⁻1 মানে কত 2n, প্লাস n⁻0 এর মান 1, 1 এর সাথে 3 গুণ করলে কত আসে 3। এবার 83 টা যদি এই পাশে আনি তাহলে -83, এটা সমান কত, 0 না? এবার দেখো বা n² + 2n প্লাস, প্লাস তো না, মাইনাস আসবে, খেয়াল করো, +3 - 83, তাহলে এখানে কি হবে, -80, এইটা ইকুয়াল কত, 0, এটা ইকুয়াল কত, 0। এবার দেখো তো এখানে একটা মিডল টার্ম হয় না, একটা মিডল টার্ম করতে পারবো তোমরা। মিডল টার্মটা এমন না, দেখো বা n² + 10n - 8n - 80 ইকুয়াল কত, 0। খেয়াল করো এই যে দেখো 8 এর থেকে 10 এর থেকে 8 বাদ দিলে 2 হয়, আবার 8 10 80 হয়, তাহলে কি এটা মিডল টার্ম সম্ভব? তাহলে খেয়াল করো বা এখান থেকে যদি আমরা n কমন নেই তাহলে কি হবে, n + 10 একটা হবে, -8 কমন নিলেও কি হবে, n + 10 = 0। খেয়াল করো এরপরে, খেয়াল করো এরপরে যদি ওইখানে যাই, এরপর ওইখানে যদি যাই তাহলে এর পরের লাইনটা কি হবে, বা n + 10, n + 10 × n - 8, এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল 0। এবার দেখো সুতরাং এবার মাঝখানে কি হবে, সুতরাং তাহলে দেখো এখানে আমি যদি করি যে n + 10 = 0,
বা এটা যদি করি তাহলে সুতরাং n ইকুয়াল কত হয় -10, রাইট। আর এখানে দেখো বা n - 8 এইটার সমান যদি 0 হয় তাহলে সুতরাং n ইকুয়াল কত হবে, n ইকুয়াল কত হবে 8 হবে, রাইট। n ইকুয়াল কত হবে 8। তাহলে দেখো এখানে আমরা কি নিয়েছি, n এর মান কত, আর n টা কি একটা সংখ্যার বেস, n টা কি একটা সংখ্যার বেস, বেস। তাহলে দেখো বেস কি কখনো নেগেটিভ হয়, বেস কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে তুমি এখানে লিখবা যেহেতু যেহেতু ভিত্তি যেহেতু ভিত্তি ঋণাত্মক যেহেতু ভিত্তি ঋণাত্মক সম্ভব নয়, যেহেতু ভিত্তি ঋণাত্মক সম্ভব নয়, সেহেতু n ইকুয়াল -10 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং n এর মান 8। সুতরাং সংখ্যাটি কত, 1 2 3 অক্টাল। বলো বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝছো না? আরে সাবাস, তোমরা তো ভাই গুড বয়। আসো, কি হচ্ছে x - y গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে করা যায়। গাণিতিক বিশ্লেষণ করো, খেয়াল করো। দেখো তাইলে গ হতে কি পাইলাম, গ হতে পাই x এর মানটা কত, 83 ডেসিমেল, তাই না? হ্যাঁ, ওইটাকে আমরা এখন রূপান্তর করে পাইছি না যে এটা আছে 83 ডেসিমেল। হ্যাঁ, আর y এর মান কত, y এর মান কত, y এর মান হচ্ছে 43 হেক্সাডেসিমেল। y এর মান কত, 43 হেক্সাডেসিমেল। এইটারে ডেসিমেল করলে কি হয়, 4 × 16 প্লাস 3 × 16 পাওয়ার কত, 0 1, তাই না? দেখো 4 × 16 64 প্লাস 3 করলে কত হবে, 67 ডেসিমেল। তাহলে দেখো ছোট সংখ্যা কি y, x - y এটা কিসের মাধ্যমে, 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়। উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে যোগের মাধ্যমে বা 2 এর পরিপূরকের সাহায্যে এইটা তোমরা করবা, করার পরে কি করবা, তুমি অ্যানসারটা চাইয়ে লিখে দিবা যে এটা সম্ভব, উক্তিটি সত্য। তাহলে এটাও কি থাকবে, HW। আর নেক্সট, ঠিক আছে। আসো, এখানে কিছু একটা জিনিস দেওয়া আছে, হ্যাঁ কিছু একটা দেওয়া আছে। ওকে, বিট কি এ তোমরা পারো যে 0 এবং 1 কে, 0 আর 1 কে বিট বলে। দেখো প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। তার মানে এটা কি, ইউনিকোড। ইউনিকোডই তো পৃথিবীর সকল ভাষাকে একত্রিত করছে। ওকে, উদ্দীপকের পঞ্চম সংখ্যাটি অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। তাহলে দেখো 1 2 3 4 5 এই সংখ্যাটাকে অক্টাল আর হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। পারবা না? কত আছে, 10 10 10 10। পঞ্চম সংখ্যাটা কত আছে, 10 10 10। দেখো এর যদি অক্টালে নিতে হয়, অক্টালে নিলে কি হবে, 10 10 10। অক্টালে নিলে এই 3 বিট করে নিলাম। দেখো এটা হচ্ছে 2 আর 101, এটা হচ্ছে 5। অক্টালে নিলে কত হবে, 5 2 অক্টাল। হ্যাঁ, আর এর হেক্সাতে যদি নেই তাহলে কি হবে, হেক্সাতে নিলে কি হবে, দেখো 10 10 10। এই 4 বিট, এখান থেকে কি এই বামে দুইটা 0 বসাই দিলাম। তাহলে দেখো 0 0 1 0, এটা হচ্ছে 2 এর মান, আর এটা হচ্ছে 10। 10 মানে হচ্ছে a, তাহলে এটা সমান কি হবে, 2a হেক্সাডেসিমেল। শেষ। এইটুক ম্যাথের জন্য তোমাদেরকে দিবে 3টি মার্ক। এ উচিত না, হ্যাঁ এটা উচিত না, এটা একদমই কিন্তু উচিত না। ঠিক আছে, ওকে। আসো,
ঘ নম্বরে বলতেছে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটি চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো। খেয়াল করো এখানে কিন্তু একটা টুইস্ট দিছে, বলছে চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা, তাই না? কি বলছে? চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এখানে খেয়াল করো ভাই, এটা কি একটা ধারা গেছে, এটা কি একটা ধারা গেছে। এখন এই ধারাটা কত তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, এই ধারাটার পার্থক্যটা খেয়াল করো। তোমরা যদি এইগুলার বাইনারি একটু যদি বুদ্ধি খাটায় যদি তোমরা এদের ইয়া মানটা বের করো, ঠিক আছে? দেখো 1 2 4, আরে এত চিকন করে আমি কেমনে লিখবো, এটা একটু চিকন করে নেই। হ্যাঁ, একটু খেয়াল করো, তোমরা যদি একটু বুদ্ধি করে যদি বের করতে পারো যে 1 2 4 8 16 32, হ্যাঁ 32, তাহলে খেয়াল করো একটু দেখো এইখানে যদি তুমি একটু বের করো প্রথম সংখ্যাটার মান কত, তাহলে দেখো 32 আর 2 কত, প্রথম সংখ্যাটা হচ্ছে 34, তাই না? 32 আর 2 34। পরের সংখ্যাটা কত দেখো 1 2 4, 4 আর 32, পরের সংখ্যাটা 36। এটা কত দেখো 4 আর 2 6 আর 32, এটা হচ্ছে 38। খেয়াল করো এটা কত, এটা হচ্ছে 2 2 আর 8 10, 10 আর 32, এটা কত 40। তাহলে দেখো এখানে 2 2 করে বৃদ্ধি পাইছে না? 34 আর 2 36, 36 আর 2 38, 38 আর 2 সরি আমার এটা 40 না তো, এটা কত হয়েছে, এটা কত হয়েছে সরি 2 আর 8 10 আর 32, 10 আর 32 তো 42। তাহলে দেখো এইভাবে আসছে। তাহলে এইভাবে যদি যে থাকে তাহলে এই মাঝখানের সংখ্যাটা অবশ্যই কি 40 হবে। মাঝখানের সংখ্যাটা কি অবশ্যই কি হবে 40 এর বাইনারি মান হবে, রাইট? তাহলে দেখো এখানে যদি দুইটা সংখ্যা বলছে, চতুর্থ সংখ্যাটা কত, চতুর্থ সংখ্যাটা হচ্ছে 40 আর দ্বিতীয় সংখ্যাটা কত পাইলাম, দ্বিতীয় সংখ্যাটা কত পাইছি 36, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 36। এখন বলো এদের দুইজনের পার্থক্য কি তোমরা বের করতে পারবা না? পারলে হোমওয়ার্ক, না পারলে হোমওয়ার্ক। অ্যামেজিং না? নুসরাত প্রথম ঘন্টা যেহেতু ক্লাস করতে পারো নাই, তাহলে আর কি করতে বলবো বলো? তুমি এখন একটু হালকা করে কান্নাকাটি করো। দেখো কি বলছে, কাকলি পলি ও কণা 3 বান্ধবী। কাকলি ও পলি মার্কেটিং এ নিজেদের জন্য একটি করে পোশাক কিনলো। পরবর্তীতে কণা তাদের পোশাকের দাম জানতে চাইলে কাকলি বলল এত টাকা, পলি বলল এত টাকা। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি পারো? বহুল ব্যবহৃত 8 বিট কোড। দেখো আমি বলছিলাম 8 বিট কোড কি কি আছে, 8 বিট কোড আছে হচ্ছে EBCDIC, 8 বিট কোড আছে হচ্ছে ASCII 8, ASCII 8, এর ভিতর থেকে এইটা হচ্ছে বহুল ব্যবহৃত, তাই তো? বহুল ব্যবহৃত, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ASCII 8, এটা হচ্ছে কি ASCII 8। হ্যাঁ এই যে শাকিলা, থ্যাংক ইউ। এই এইচএসসি 26 এর পোলাপান যখন তোমরা বলো পারবা তখনই জোশ। এবার আসো কি বলছে, কাকলীয় পলির পোশাকের দাম 10 ভিত্তিতে প্রকাশ করো। কত আছে? একটা আছে 167 অক্টাল, কাকলিরটা কত আছে, এই কালিটা একটু চেঞ্জ করি, কাকলিরটা আছে হচ্ছে 167 অক্টাল আর পলিরটা হচ্ছে 79 হেক্সাডেসিমাল। বলো এদের দুজনকে ডেসিমেলে নিতে হবে। হ্যাঁ এদের দুজনকে কি 10 ভিত্তিতে নিতে হবে। হোমওয়ার্ক পারবা। যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি? পারবা। হোমওয়ার্ক এই যে লিখবা গ হতে পাই, গতে তো ডেসিমেলে, দেখো এখানে তো গতে দুইটা ডেসিমেলে নিচ্ছ, রাইট? গতে ডেসিমেলে নিলে তুমি এখানে যে লিখবা গ হতে পাই কাকলিরত পলিরত। এবার তুমি কি করবা, এবার নিচে এসে তুমি লিখবা যে যেটা ছোট সংখ্যা তার 2 এর পরিপূরক করবা, মানে মাইনাসটা পাবা, আর যেটা বড় সংখ্যা তার ধনাত্মক, দুইটাকে যোগ করে দিলেই খেলা ফাইনাল। এই মুক্তা 25 ব্যস্ত, তোরা পারবি। আসো এ বি ও সি এর নিকট যথাক্রমে এত এত ও এত টাকা আছে। ওকে থাক, সংখ্যা পদ্ধতি কি বুঝো পারো, 4 বিটের কোডটি ব্যাখ্যা করো। 4 বিটের কোড কোনটা? বিসিডি। বিসিডি। এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। হ্যাঁ এই যে এর টাকা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে ডেসিমেল। খেয়াল করো, খেয়াল করো, এ আর বি, এর টাকাটা দেওয়া আছে একটা বাইনারি আর বি এর টাকাটা দেওয়া আছে ডেসিমেলে।
তাহলে খেয়াল করো, এই যে বাইনারি যেটা দেওয়া আছে এইটারে শুধু ডেসিমেলে নিয়ে যাবা, নেওয়ার পর যেটা ছোট তার টুস কমপ্লিমেন্ট পারবা। ঘ নম্বরটা কি বলতেছে, এ বি ও সি এর টাকার পার্থক্য 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রম দেখাও। খেয়াল করো এইখানে কি করতে হবে, এইখানে যে তিনটে আছে না, এদের তিনজনের টাকাকে 16তে নিতে হবে। খেয়াল করো এইখানে এদের তিনজনের টাকাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। কোথায় নিতে হবে? হেক্সাতে নিতে হবে। হেক্সাতে নেওয়ার পরে তুমি কি করবা, এ আর বি এর পার্থক্য নির্ণয় করবা। হ্যাঁ, এ আর বি এর পার্থক্য নির্ণয় করবা, বি ও সি এর পার্থক্য নির্ণয় করবা, এ ও সি এর পার্থক্য নির্ণয় করবা। হ্যাঁ, সব কিন্তু হেক্সাতে। এগুলো সব কি, এগুলো সব মান বের করবা কি হেক্সাতে। কোথায়? হেক্সাতে। হেক্সাতে। এইবার কি বলছে দেখো, এই যে পার্থক্যগুলো বের করলা, এদের তিনজনের মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রম দেখাও। তুমি পার্থক্যগুলোকে আগে হেক্সাডেসিমেলে আনলা। হ্যাঁ, পার্থক্যগুলোকে হেক্সাডেসিমেলে আনার পরে এই তিনটার ভিতর থেকে সব থেকে বড় যেটা হবে সেটাকে তুমি লিখবা, গেটার চিহ্ন দিবা, তারপরে আরেকটা লিখবা, তারপরে কি মাঝখানেরটা লিখবা, এবং সবার শেষে কি ছোটটা লিখবা। সবার শেষে কি করবা? ছোটটা লিখবা। এই জিনিসটা আমি জানি এটা একটু কঠিন হইতে পারে তোমাদের জন্য, আবার নাও হইতে পারে যদি তুমি বুঝে থাকো। আগে বলো আমার কনসেপ্টটা বুঝছো কিনা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডান। হ্যাঁ, এগুলো একদমই ইজি, একদমই ইজি, এগুলা নিয়ে কোনো কথাবার্তা নাই। ওরে মিদুরি আর সহদেব, সুলতানা, এই যে খেয়াল করো কি বলছি, এ বি আর সি তিনটা মান দেওয়া আছে না, এই তিনজনের মানকে আগে হেক্সাতে আনবা। আইনা তুমি এ আর বি এর পার্থক্য বের করবা। হ্যাঁ, যেটা বড় হবে বড়টার থেকে ছোটটা মাইনাস দিলা। বি আর সি এর পার্থক্যটা তুমি এখানে লিখলা। এ আর সি এর পার্থক্যটা ধরো তুমি এ মাইনাস বি হইতে পারে, বা বি মাইনাস এ হইতে পারে, বি মাইনাস সি বা সি মাইনাস বি হইতে পারে, এ মাইনাস সি বা সি মাইনাস এ হইতে পারে। যেটা বড় হবে বড়টার থেকে ছোটটা বের করলা। করার পরে কি তুমি তিনটা পার্থক্য পাবা না। এবার এদের যে তিনটা মান, এই যে তিনটা মান, এদের ভিতর থেকে যে সব থেকে বড় হবে তাকে আগে লিখবা, তারপরে মাঝখানেরটা লিখবা, তারপরে ছোটটা লিখবা। এই ক্রমটাই হচ্ছে অ্যান্সার চাইছে, যে ঊর্ধ্বক্রমে দেখাও, আগে বড়টা লেখো তারপরে হচ্ছে ছোটটা দেখো। আলিফ, মিশু, এটা তো সিম্পল। হ্যাঁ, এটা তো সিম্পল একটা কথা। তুমি বলছো যে আমি আগের কিছু ক্লাস মিস করছি তাই এগুলো বুঝতেছি না, তাহলে অবভিয়াসলি তোমার আগের ক্লাসগুলো করতে হবে। আর আলিফ, তুমি যে বললা তাড়াতাড়ি শেষ করেন, আমি কখন শেষ করব কোন ক্লাস, আর আমি কখন কোন ক্লাস শুরু করব, নিশ্চয়ই এটা তোমার থেকে সাজেশন নিব না। শুধু তোমার না, তোমাদের কারো থেকে নিব না। আমি জানি কোনটা করলে আমার স্টুডেন্টদের ভালো হবে। তোমার একটু তাড়া থাকতে পারে, তুমি একটু বেশি বুঝতে পারো, তোমার মতো তো সবার তাড়া নেই, বা সবাই যে এক চান্সে বুঝে যাবে তা না। আমার একটা স্টুডেন্টের যদি অবস্থা থাকে, আমার ফোকাস তার দিকে আগে। যারা বুঝতেছে তাদের দিকে আমার ফোকাস না, আমি কিন্তু বলে রাখতেছি। যারা বুঝতেছো আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো, মাশাআল্লাহ। তোমাদের নিয়ে তো আমার চিন্তা না, আমার চিন্তা হচ্ছে ওই ব্যাক বেঞ্চে যে পড়তেছে না, যে ছেলেটা পারতেছে না, আমার চিন্তা ওকে নিয়ে। ঠিক আছে, এর তাড়া দিবা না। নাদিয়া, নাদিয়া, তুই একটা ভালোবাসা। ঠিক আছে, আইসিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না। 25 ব্যাচে যারা এর আগেরই বিয়েতে ছিল, তোমরা জানো, আল্লাহর রহমতে টেনশন করা লাগবে না। হ্যাঁ, ওকে, আসো নেক্সট। এই যে দেখো, বরিশাল বোর্ডের প্রশ্ন, সম্প্রতি লাল ও সবুজ দলের মধ্যে একটি টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল। লাল দল প্রথম ইনিংস করে এত রান, সবুজ দল প্রথম ইনিংসে 9 উইকেটে করে এত রান, এবং লাল দল দ্বিতীয় ইনিংসে করে এত রান। ঠিক আছে, ওকে। তাহলে লাল দলের 2 ইনিংস পাইছি, সবুজ দলের পাইছি 1 ইনিংস।
ভিত্তি কি পারো। পৃথিবীর সব মাতৃভাষার বর্ণকে ইউনিকোড কম্পিউটার বর্ণে পরিবর্তন করেছে, পারবা এটা। গ নাম্বার বলতেছে সবুজ দলের প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমেলে রূপান্তর করো। প্রথম ইনিংসের রান কত, এই যে বাইনারি, হ্যাঁ প্রথম ইনিংসের রানটা কি, এটা কি সংখ্যায় আছে, প্রথম ইনিংসের রানটা হচ্ছে কি আছে বাইনারি সংখ্যায়, এই বাইনারি সংখ্যা থেকে হেক্সা রূপান্তর পারবা। ঠিক আছে, আসো। আর নেক্সট ঘ নম্বর বলতেছে লাল দলের 2 ইনিংসের রানের যোগফল সবুজ দলের প্রথম ইনিংসের চেয়ে কম না বেশি। খেয়াল করো, এইখানে আবার টেনশনে পড়ে যাবে না, ঠিক আছে, এইখানে আবার টেনশনে পড়ে যাবে না, কথাটা বুঝো। লাল দলের 2 ইনিংসের রানের যোগফল, লাল দলের 2 ইনিংসের রান কত, এক ইনিংস হচ্ছে 300, এই 1, আচ্ছা লিখি একটু মান দুইটা, হ্যাঁ আমি 1101, প্রথম ইনিংসের নাম হচ্ছে 1101,010, এটা হচ্ছে প্রথম ইনিংসের রান, যোগ দ্বিতীয় ইনিংসের রানটা কত, দ্বিতীয় ইনিংসের রান হচ্ছে C3 হেক্সাডেসিমেল, C3 হেক্সাডেসিমেল, এটা হচ্ছে দ্বিতীয় ইনিংসের রান। আর লাল দলেরটা কি, লাল দলেরটা হচ্ছে 347, হ্যাঁ এই হচ্ছে জিনিস। এখন খেয়াল করো, এখানে বলছে কম না বেশি ব্যাখ্যা করো, এইখানে তো বলে নাই যোগের সাহায্যে, এখানে বলে নাই দুইয়ের পরিপূরকের সাহায্যে, বলছে বলে নাই, কিন্তু দুইয়ের পরিপূরকের সাহায্যেও কিন্তু বলে নাই, তাহলে মানে এখানে ট্রুথ কমপ্লিমেন্ট করা লাগবে না। তাহলে খেয়াল করো, তুমি এইটাকে ডেসিমেলে নিবা, এইটাকেও কি করবা ডেসিমেলে নিবা, এই দুইটাকে ডেসিমেলে নিয়ে ডেসিমেল মানটা যোগ করার পরে এইখানে কি আরেকটা মান পাবা, এদের যোগফল, হ্যাঁ একটা ডেসিমেল মান পাবা। এবার দেখবা সেটা এর থেকে কম না বেশি, জাস্ট নরমাল বিয়োগ দিয়ে দিবা, ঠিক আছে, জাস্ট নরমাল বিয়োগটা দিয়ে দিবা। এই কি হলো, সৃজনশীল 8 শেষ করে আসলাম, এটা 9, হ্যাঁ এটা তো 9 হবে, কি রে এটা কি হবে, এটা তো 9 হবে, এটা কি হবে, এটা হবে হচ্ছে 9 হয়ে গেল, এটা হবে হচ্ছে কি, এটা হবে 9, এটা হবে 9 ব্রো, এটা কি হবে 9 হবে, ওটা যদি 9 হয় তাহলে এগুলো তো 10 হওয়া উচিত। এগুলা কি হওয়া উচিত, এগুলো হওয়া উচিত 10, এগুলা কি হওয়া উচিত, এগুলো 10 হওয়া উচিত। এটা সৃজনশীল কত 10, সৃজনশীল কত 10, এটাও কত 10, নয়টা মুছে দিলাম, 9টা মুছে দিলাম, এগুলো কি সৃজনশীল 10, হ্যাঁ আসো 10 নাম্বার সৃজনশীলটা দেখি কি বলতেছে, কোড কি তোমরা পারবা। দেখো এইটা মেবি 19 সালের কোন একটা প্রশ্ন, হ্যাঁ 19 সালের কোন একটা বোর্ডে আসা, দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব পারবা। দেখো কি বলতেছে এখানে, গ নাম্বার খেয়াল করো, বলছে এক্স ও ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি। দেখো এইখানেও যোগ যোগ যোগের কথাও বলে নাই বা চুজ কমপ্লিমেন্টের কথাও বলে নাই, দুইটার একটাও বলে নাই। তাহলে দেখো এক্স আর ওয়াই, এক্স এর মান এইটা, ওয়াই এর মান এইটা, দেখো তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান, তুমি কি করলা, তুমি তো দুইজনকেই ডেসিমেলে নিয়ে আসলা, এক্স আর ওয়াই এর মান, একেও তুমি ডেসিমেলে আনলা, একেও তুমি কি করলা ডেসিমেলে আনলা, তাই না, দেন কি বিয়োগ করে দিবা, দেন বিয়োগ করে দিবা, হ্যাঁ যারটা বড় হবে তারটা বেশি, যারটা বড় হবে বেশি এবং কত বেশি বলে দিবা, সহজ কিন্তু। উদ্দীপকের 3 জনের বইয়ের মোট দাম অক্টালে প্রকাশ করো, হ্যাঁ এখানে দেখো এটা আছে বাইনারি, এটা আছে হেক্সাডেসিমেল, ওই দুইটার আগে অক্টালে আনবা, তারপরে যোগ করে দিবা অক্টাল, হ্যাঁ তাহলে এটাও কিন্তু কি পারবা। হোমওয়ার্ক, আচ্ছা ওটা যদি 10 হয়ে থাকে তাহলে ভাইয়া এটা তো হচ্ছে 11, এটা কত, এটা হচ্ছে 11, সৃজনশীল এটা কত, এটা হচ্ছে 11, 11, হ্যাঁ আসো
এই ম্যাথটা, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা জীবনে বহুবার আসছে। হ্যাঁ, কৃষ্টি পিয়ালো মুক্তি, এই কৃষ্টি পিয়ালো মুক্তি এই জিনিসটা জীবনে কি বহুবার আসছে। ঠিক আছে, কৃষ্টি পিয়াল ও মুক্তি এটা জীবনে বহুবার আসছে। খেয়াল করো এখানে কি বলছে, কৃষ্টি পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে এত এত ও এত টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলো। আজকে কি এ তুমি পারবা? দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে। কেন সরল করে? কারণ দুইয়ের পরিপূরকের সাহায্যে, দুইয়ের পরিপূরক দিয়ে কি, দুইয়ের পরিপূরক দিয়ে যোগের সাহায্যে, দুইয়ের পরিপূরক দিয়ে যোগের সাহায্যে বিয়োগ করা যায়, যোগের সাহায্যে বিয়োগ করা যায়। তাহলে যোগের সাহায্যে যদি বিয়োগ করা যায় তাহলে তো এখানে বিয়োগের কোনো প্রয়োজন নাই। বিয়োগের সার্কিটের দরকার আছে? বিয়োগের সার্কিট দরকার নাই। তাহলে কি সার্কিট কম লাগতেছে, একটা সার্কিট দিয়ে দুইটা কাজ করা যাচ্ছে। তাই এই দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে। আসো গ নাম্বারটা একটু দেখো কি বলতেছে, উদ্দীপকে উল্লিখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রী ক্রয় মূল্য বাইনারিতে মোট কত হবে? এই কৃষ্টিটা কি দেওয়া আছে? কৃষ্টিটা দেওয়া আছে, এই দেখো কৃষ্টিটা দেওয়া আছে 5D7 হেক্সাডেসিমেল। আর কি মুক্তিটা দেওয়া আছে কি কত? মুক্তিটা দেওয়া আছে 99910। হ্যাঁ, বাইনারি কনভার্ট মাঝখানে প্লাস, এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। এ বলো বুঝছো নাকি বুঝো নাই? না না, আজকে 3.1 এর লাস্ট ক্লাস না, এরপরে এর এমসিকিউ সলভের একটা ক্লাস আছে। ঘ নাম্বার দেখো, তিনজনের ক্রয় মূল্যের মোট পরিমাণ দশমিকে প্রকাশ করো। ভাই ডেসিমেল 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 তিনটাকেই কি ডেসিমেলে আনবা, একটা তো ডেসিমেলে আছে, আয়না যোগ করে দিবা। বলো পারবা নাকি পারবা না? পারা উচিত না তোমাদের? পারা উচিত, পারা উচিত না? পারা উচিত। তাইলে আসো দেখো, তাহলে হচ্ছে থ্যাংক ইউ। এখন তোমরা প্লিজ যাওয়ার আগে একটা কথা একটু আমাকে একটু কমেন্টে বলে যাও। এই যে 2023 সালে আসা সকল বোর্ডের প্রশ্নগুলো করলা এবং 2019 সালের দুইটা প্রশ্ন করলা, তোমরা আমাকে একটু বলো এখানে কোনো একটা সৃজনশীলের অ্যান্সার কি আমি করছি যেটা দেখে তোমাদের মনে হয়েছে যে এইটা এর আগে ক্লাসগুলো করার সময় তোমরা পারতা না, মানে ক্লাস থেকে তোমরা শেখো নাই, নতুন কিছু পাইছো? তোমাদেরকে আমি যা পড়াইছি যা করাইছি এর বাইরে কি কোনো কিছু তোমরা পাইছো? তোমরা আমাকে এই একটা জিনিস শুধু একটু লিখে যাও, এই যে এখন যতজন ক্লাসে আছো তোমরা ভালো সংখ্যা আছো, তোমরা প্লিজ একটু এই কথাটা একটু লিখে যাও যে আমি তোমাদেরকে ক্লাসে যখন পড়াইছি এই যে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে, যে ক্লাসের বাইরে কোনো টপিক পাইছো কিনা। ঠিক আছে, এই জিনিসটা একটু বলো। এইচডব্লিউ পাবলিক গ্রুপে দিবা, রাহাত এইচডব্লিউ পাবলিক গ্রুপে দিবা, প্লিজ তোমরা একটু এই কথাটা বলে যাও। হ্যাঁ, তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ইউসা, শেফা, জাওয়াদ, নয়ন, নাদিয়া, থ্যাংক ইউ। ইউসা, থ্যাংক ইউ। দেখো একটা জিনিস একটু খেয়াল করো, আমি তার এই কোশ্চেন গুলো কোনোটাই বানাই দিই নাই, তাই না? কোনোটা আমি আনি নাই, সবই আমি বোর্ড কোশ্চেন করছি। আমি বানাই দিব প্র্যাকটিস শিটে। আমি শনিবারে এমসিকিউ ক্লাসটা নেই, এমসিকিউ ক্লাসটা নিয়ে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের প্র্যাকটিস শিটটা দিয়ে দিব। এই চ্যাপ্টারের প্র্যাকটিস শিটটা যখন দিয়ে দিব তখন ওইখানে আমি তোমাদেরকে কিছু বোর্ড কোশ্চেন গুলা থাকবে, এর সাথে কিছু এক্সট্রা সিকিউ থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আজকে তোমরা একটু এই জিনিসটা একটু আগে করো, তোমরা হচ্ছে এই ম্যাথ গুলা একটু বাসায় প্র্যাকটিস করো, এই জিনিসগুলো বাসায় একটু সলভ করো। আরো অনেক সিকিউ পাইলে এবার তোমরা কি করবে, বাসায় যদি কোনো টেস্ট পেপার থেকে থাকে সেইখান থেকে কোনো বড় বড় কলেজে আসা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলা তুমি একটু করলা, করে তোমরা কি করলা, ধুমায় একটা নিজেকে প্র্যাকটিস করবা। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো একটু করো, তাইলে হচ্ছে এই জায়গা থেকে বলতেছি তোমরা একটু আমাদের উপরে বিশ্বাস রাখো, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে শনিবার, বৃহস্পতিবার ক্লাস হবে না। ঠিক আছে, খেয়াল করো। থার্সডে কি আইসিটি ক্লাসটা কি থাকবে? থার্সডে আইসিটি অফ, থার্সডে আইসিটি অফ থাকবে। ঠিক আছে, থার্সডে আইসিটি ক্লাসটা অফ থাকবে, রাতে তোমাদের বাংলা ক্লাস হবে। তোমাদের ক্লাসটা হবে কি নেক্সট স্যাটারডে, তোমাদের সাথে ইনশাআল্লাহ আমার দেখা হবে। এই চ্যাপ্টারের এমসিকিউ যত টাইপ এমসিকিউ হয় সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে আসব। তাইলে তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, দোয়া করো আমাদের জন্য, আমার পরিবারের জন্য, আমাদের এফটি পরিবারের জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।